কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের সাথে অতি ঘনিষ্ঠতায় বাংলাদেশের জনগণের সাথে দূরত্ব সৃষ্টি করে ভারত। সেই সাথে সীমান্তে হত্যা দুদেশের পারস্পরিক বিদ্বেষকে আরও উস্কে দেয়। এমনই অভিমত আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকদের। তাদের মতে দুই দেশের সম্পর্ক সমতার ভিত্তিতেই হওয়া দরকার। দুদেশের রাজনীতিতে ইতিবাচক সম্পর্ক গড়তে উদার হতে হবে ভারতকেই। জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নৃশংসতার বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়া জরুরি। তার বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত সবসময় দেশের জনগণ থেকে দূরে থেকে একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। এমন দৃষ্টিভঙ্গি বদলের সময় এসেছে এখন। আওয়ামী লীগ বনাম সাথে বিজেপির একটা সম্পর্ক, এটা নয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে এবং সেটা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এবং সেটাই আমরা তাতে হবে কি আমাদের উভয় দেশের জনগণই উপকৃত হবে। আমরা কিন্তু কোনো বৈরী সম্পর্ক কারোর সাথে চাই না। আমাদের সাথে সবার সাথে বন্ধুত্ব হবে, কিন্তু সেই বন্ধুত্বটা হবে সমতা ভিত্তিক। সম্প্রতি কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এর কড়া প্রতিবাদও করেছে সরকার। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তবে এর প্রতিফলন নেই। চীনের বর্ডারে যেটা 96-তে যেটা করেছে, যে 2 কিলোমিটারের মধ্যে তারা কোনো অস্ত্র আনবে না, তাই যদি হতে পারে এবং চীনের সাথে যদি হতে পারে, তাহলে সেই ধরনের চিন্তাভাবনা কেন বাংলাদেশের সাথে করে না? কেন একেবারে লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে? এখানে যদি পরিবর্তন না আসে তাহলে তো সম্পর্ক খারাপের দিকেই যাবে। তো এই ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরও বলছেন, দুই দেশের সুসম্পর্কের ওপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার বাণিজ্য, নিরাপত্তা ও ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির ভবিষ্যৎ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ থেকে 5 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ, যেগুলোর অন্যতম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ এবং জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করা। ঢাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি কুমিল্লার রাজগঞ্জে শেষ হয়। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণ করছে ভারত, এমন অভিযোগ তুলে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখী লং মার্চ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সকালে রাজধানী শাহবাগ থেকে শুরু হয় এই পদযাত্রা। বিভিন্ন পয়েন্টে পথসভা করে বিকেলে টাউন হল মাঠে পৌঁছায় এই মিছিল। সেখানে সার্বভৌম সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকারের সহায়তায় ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর সীমাহীন জুলুম করছে বলে অভিযোগ করেন বক্তারা। গত 50 বছরের বেশি সময় ধরে ভারত আমাদের 54টি আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে এই 54টার অন্তত 30টা নদীতে তারা অসংখ্য বাঁধ নির্মাণ করেছে। আইন ভঙ্গ করার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে সম্প্রতি পূর্বাঞ্চলের কয়েক জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়ে। এতে অন্তত 71 জনের প্রাণহানি ঘটেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। পূর্বাঞ্চলে বন্যা হয়েছে বলে অভিযোগ লং মার্চে অংশগ্রহণকারীদের। আগ্রাসন বন্ধে ভারতের পণ্য বর্জনের আহ্বান জানান তারা। ভারত আমাদেরকে চারদিক থেকে বন্ধ করে রেখেছে, আমরা কি ভারতীয় পণ্য বর্জন করতে পারি না? সমাবেশ শেষে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চটি কুমিল্লা শহরের রাজগঞ্জে গিয়ে শেষ হয়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন, আহত আরও 10 জন। পুলিশ জানায়, ভোরে সেতুর ওপর সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস পাথরবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী সহ 3 যাত্রী নিহত হন। আহতদের সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় রাখা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো আর যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা?
আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায়। আমি যদি আপনাকে বাসটি দেখাই, যে বাসটি আসলে দুর্ঘটনা কবলিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসে পরিবহন। এটি ভোরে এটি প্রথম টিপের গাড়ি ছিল। সোয়া 5টার দিকে যখন এই বাসটি বঙ্গবন্ধু সেতু 13 নম্বর পিলারের কাছে যায়, তখন সামনে আরেকটি পাথরবাহী ট্রাক উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। এই বাসটি দ্রুত গতি থাকার কারণে পিছন থেকে ওই পাথরবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী সহ 2 জন যাত্রী, মোট 3 জন নিহত হয়েছে, আহত হয় 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এবং এখানে যে বাসটি আছে সেই বাসটি আসলে তারা উদ্ধার করে এখানে নিয়ে এসেছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেছেন যে এই বাসটি দুর্ঘটনা কবলিত হওয়ার পর তারা খবর পেয়ে সেখানে যায় এবং আহত নিহতদের উদ্ধার করা হয়। এখানে ডাক্তার ফয়সাল, যিনি প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন জরুরি বিভাগের চিকিৎসক, তিনি জানিয়েছেন যে নিহতদের মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত 2 জনের নাম ঠিকানা বা পরিচয় পাওয়া যায়নি। একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি এই বাসটির সহকারী ছিলেন, মানে হেল্পার ছিলেন। আর যে আহত যারা আছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, কয়েকজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে 3 জনের গুরুতর আহত, তবে কেউ শঙ্কাযুক্ত নয়, এইটা জানিয়েছেন। এবং মৃতদেহগুলো রাখা হয়েছে, স্বজন আসলে আসলে মৃতদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হতে পারে, এটি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং বাসটি নিয়ে আসা হয়েছে, তারা এই নিয়মিত মামলা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা যিনি অফিসার ইনচার্জ রয়েছেন এবং যারা আহত রয়েছেন, আহতদের 2-1 জন যারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাসটি দ্রুত গতির বাস ছিল এবং সকালবেলা আপনারা জানেন যে সড়কটি একটু ফাঁকা থাকে, যে কারণে এই বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। গতি বেশি থাকার কারণে কিন্তু আসলে সামনে যে পাথর বোঝাই ট্রাকটি, সেই ট্রাকটিকে দেখে তিনি আর নিয়ন্ত্রণ আসলে ওই ট্রাকটিকে আঘাত করে এবং দুমড়ে মুচড়ে যায়। এবং প্রথমে ডানের অংশের সিটে থাকা 2 জন যাত্রী এবং বাসের সহকারী তিনি নিহত হয় এবং বাসটি একদম দুমড়ে মুচড়ে গেছে। এই বাসটি সিরাজগঞ্জ থেকে ভোর 5টায় ছেড়েছিল বলে আমরা জেনেছি। এটা প্রথম টিপের বাস ঢাকা এক্সপ্রেস, এটি সিরাজগঞ্জ থেকে ঢাকা গাবতলী বাস স্ট্যান্ডে যাওয়ার কথা ছিল। এই ঘটনার কারণে তো এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষের সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌর। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে কিশোর মোতালেব হত্যা মামলায় তাকে আদালতে তোলা হলে এই রিমান্ড মঞ্জুর হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হন শাহজাহান খান। পুলিশ ও সেনা নিরাপত্তায় শুক্রবার বিকেলে সিএমএম আদালতে আনা হয় মোতালেব হত্যা মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। এ সময় আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানিতে শাহজাহান খানকে ছাত্র জনতার উপর হামলার নির্দেশদাতা ও অস্ত্র সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠক করে ছাত্র জনতার উপর হামলার নির্দেশ দেন শাহজাহান খান ও অন্য নেতারা। এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় শাহজাহান খানের শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল চান তার আইনজীবীরা। উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাতিল পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতেই ছাত্র জনতার সংগ্রাম, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে দেশ, আগামীতে কারা ক্ষমতায় আসবে তা ঠিক করবে জনগণ। শুক্রবার বিকেলে রামপুরার মৌলভীর টেকে গণ অভ্যুত্থানে নিহত রিকশা চালক সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে রিজভী বলেন,
শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাদের অবদান স্বীকার না করলে দেশে গণতন্ত্র থাকবে না উল্লেখ করেন তিনি। বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রসঙ্গে রিজভী বলেন, এখনও দেশবিরোধী চক্রান্ত চলছে, সবাই মিলে এসব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন রিজভী। মোহাম্মদ সাগররা যে রক্ত দিয়েছে, এই রক্ত হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার, এই রক্ত হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার, তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই মহিমান্বিত আত্মদানকে আমরা কলঙ্কিত করতে দেব না। যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায়, আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি। কারণ নতুন বাংলাদেশ করতে জাতীয় ঐক্যের প্রয়োজন, এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। শুক্রবার বিকেলে গণফোরাম সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অভিযোগ করেন, আনসার বাহিনীর পরে পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্রে নেমেছে একটি দল। বিএনপির এই নেতা বলেন, কারা এর পেছনে রয়েছে তা খুঁজে বের করতে হবে। নতুন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, সেটা পূরণে আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন। কোনো একটি দল এই কাজটা করতে পারবে না, একটা জাতীয় ঐক্যের মাধ্যমে এই কাজটা আমাদেরকে করতে হবে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখে দিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদ হয়েছে চট্টগ্রামে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন সংগঠন সহ অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এইটিকে কোনোভাবে বিভাজন, কোনোভাবে বিতর্কিত করা হোক, এমনকি বাতিলের কথা বলছে, বাতিল করা হোক, এটা আমরা মনে করি আমাদের যে হাজার বছরের অর্জনের প্রতি একটি অসম্মান প্রদর্শন করা হবে। রাজশাহী নগরীর 0 পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। জাতীয় সঙ্গীত পরিবর্তনের চক্রান্ত রুখতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তারা। এই জাতীয় সঙ্গীতের প্রতি আপনারা কিন্তু হাত দিয়েন না, এই জাতীয় সঙ্গীতে কিন্তু হাজার মানুষের রক্ত লেগে রয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো স্লোগানে মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন হয়েছে। এ ধরনের চক্রান্ত প্রতিরোধের তীব্র প্রতিবাদ জানায় উদীচী সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। বাংলাদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ষড়যন্ত্র রুখে দিতে এখনই আমাদের একত্রিত হতে হবে। পটুয়াখালীতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক কর্মীরা। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রেস ক্লাবে অনুষ্ঠানে অংশ নেয় খেলাঘর, মুক্ত প্রাঙ্গণ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। জাতীয় সঙ্গীত পরিবর্তনে ষড়যন্ত্র রুখতে রাস্তায় নেমেছে কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীরা। পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানায় বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও নৃশংসতার প্রত্যক্ষদর্শী অনেকেই ভুগছেন তীব্র উদ্বিগ্নতা, ঘুমের সমস্যা সহ নানা মানসিক অস্থিরতায়। কেউ কেউ ঘুমের মধ্যে আটকে ওঠেন এখনও। চিকিৎসা না করালে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ও মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচার গুলিবর্ষণ থেকে শুরু করে নানা নৃশংসতার আশ্রয় নেয় আওয়ামী লীগ সরকার। বিভীষিকাময় পরিস্থিতির শিকার হয় অসংখ্য ছাত্র জনতা।
তাদেরই একজন মাদারীপুরে নাজিমুদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল মোল্লা। 2 সপ্তাহ ধরে ভর্তি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। আন্দোলনে চোখের সামনেই দেখেছেন 2 বন্ধুর মৃত্যু। করে যেগুলো আন্দোলন করছে হ্যাঁ ডাকে, ঘুমের চোখেও ডাকে, এমনিও ডাকে, ওই যা আহে ওই যা আইসে আমার লগে দেখা করে নাই, এভাবে ডাকাডাকি করে। বেশি একটা প্রেসার পারতো বেশি, আর উত্তেজনা করতো আর কি। আমার কিলাইতে যেত আর আম্মুরে কিলাইতে যেত। ফয়সালের মতোই অস্থিরতা সহ মানসিক অবসাদে ভোগা কয়েকজন চিকিৎসা নিচ্ছেন বেসরকারি ক্লিনিকে। তাদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, আইনজীবী, চিকিৎসক। বুলেট লেগে সে আমাদের চোখের সামনেই মারা যায়, তো তাদেরকে টানাটানে অক্সিজেন নাই, এই নাই সেই নাই, তো এইগুলো নিয়ে আমার মধ্যে একটা ইমাজিনেশন তৈরি হয়, যে ভিজুয়ালাইজেশন তৈরি হয় মাঝে মধ্যে, যে এরকম হইতেছে, তারপরে ওখানে তো আমিও থাকতে পারতাম। তো এই ধরনের চিন্তা ভাবনা করে আমি যখন ঘুমাইতে যাই তখন আসলে আমার অনেক প্রবলেম হয়, অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতে থাকি, আমি তো ওখানে থাকতে পারতাম বা আমারও তো একটা বড় কিছু হতে পারতো। চিকিৎসকরা বলছেন, যারা কাছ থেকে নৃশংসতা দেখেছেন তারা তীব্র মানসিক চাপে ভুগছেন। দ্রুত চিকিৎসা না করলে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী বিপর্যয়। হ্যালুসিনেটরি একটা বিহেভিয়ার, অর্থাৎ এই বুঝি একটা কিছু হবে, এই বুঝি আমি কোনো একটা বিপদে পড়তে যাচ্ছি। যদি তাদেরকে চিকিৎসা পৌঁছতে ব্যর্থ হই তাহলে তাদের খুবই সম্ভাবনা আছে তাদের মাঝে বিশেষ করে মানসিক বৈকল্য তৈরি হবে, বিশেষ করে শিশুদের মাঝে এবং কিশোরদের মাঝে হবেই। তাদের পড়ালেখায় তারা ড্রপ আউট হয়ে যেতে পারে। বড় যারা বয়স্ক যারা তাদের মাঝে হতাশা এবং বিষণ্ণতা চলে আসার খুবই সম্ভাবনা আছে। শুধু প্রত্যক্ষদর্শী নয়, যারা টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংসতার ভিডিও দেখেছেন তাদের মনেও নেতিবাচক প্রভাব পড়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী আদাবরে বারে রেইড দিতে গিয়ে গুরুতর আহত 3 শিক্ষার্থী। অভিযোগ, লাইসেন্স দেখতে চাইলে তাদের ওপর ধারালো অস্ত্রে হামলা চালানো হয়েছে। গতরাতে এই ঘটনায় থানায় মামলা হয়েছে। বারটিতে অনৈতিক কর্মকাণ্ডের তথ্যে রেইড দেওয়ার আগে পুলিশের সাহায্য চেয়েও পাননি বলে দাবি করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সেখানে গিয়ে লাইসেন্স দেখতে চাইলে তাদের উপর চড়াও হয় একটি সংঘবদ্ধ দল। এতে আহত হন লিওন, তন্ময় ও ইমরান নামের 3 ছাত্র। পরে আদাবর থানায় বার মালিকসহ 15 থেকে 20 জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন তারা। এর আগে 8 আগস্ট এই হলিউড বার থেকে লুট হয় 11 লাখ টাকা। এ ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি আইনশৃঙ্খলা বাহিনী। মল্লি যে হলিউড বারটা আছে সলুর, তো ওইখানে শুনছি যে অস্ত্র আছে নাকি, এই কারণে আমরা রেড দিতে গেছি। আমরা দারোয়ানের সাথে কথা বলে গেট খুলছি, আর উপর থেকে কতগুলা নেতা বলা যায় চলতে, মাস্তান টাইপের, ওরা হাতে বটি, দা, ছুরি আরও অনেক কিছু বাঁশ নিয়ে আসলো। এসে আমাদের ফ্রেন্ডদের মধ্যে 2 জনকে গলা চেপে ধরছে। পুলিশে বললো যে তোমরা যাও, আমরা আসতেছি তোমাদের পিছনে। প্রধানমন্ত্রীর কার্যালয়কে ব্যবহার করে অর্থনৈতিক অঞ্চল কবজা করতে চেয়েছিলেন আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বেজা কর্মকর্তারা জানান, 4টি বেসরকারি অঞ্চল পেতে জোর তদবির চালান তিনি। শেষ পর্যন্ত অনুমোদন পান 200 একর জমি। সন্তোষজনক অগ্রগতি না থাকায় কিছু অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম খতিয়ে দেখছে প্রধান উপদেষ্টার কার্যালয়। 2020 সালে চট্টগ্রামের বাঁশখালীতে 2টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল করার আগ্রহ দেখায় শিল্প গ্রুপ এস আলম। সাড়া দেয়নি তৎকালীন বেজা প্রশাসন। 2 বছর পর আবারও 2টি অঞ্চল করার প্রস্তাব দেয় গ্রুপটি। বাঁশখালীর আলোকদিয়ায় 184 একর জমিতে বাঁশখালী এস আলম ইকোনমিক জোন 1 ও গন্ডামারায় 259 একর জমিতে বাঁশখালী এস আলম ইকোনমিক জোন 2 নামে প্রস্তাব আসে। সে প্রস্তাবও গ্রহণ করেনি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। কর্মকর্তাদের অভিযোগ, এস আলমের প্রস্তাব পাশ করাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা চাপ দেন। বেজার যে ইন্টারনাল মেকানিজম প্রাইভেট ইকোনমিক জোনের লাইসেন্স দেওয়ার, সে মেকানিজমে যে শর্তগুলো পূরণ করার কথা তা তারা পূরণ করেনি। এই জন্য আমরা ওই সময়ে কোনো প্রাইভেট ইকোনমিক জোনের লাইসেন্স আমরা তাদেরকে দিইনি। কোনো চাপ আমাদের কাছে কোনো সময় কোনো পক্ষেরই এগুলো বিবেচিত হয়নি। দমে যাননি এস আলম। বেসরকারি অঞ্চল না পেয়ে সরকারি অঞ্চলে প্লটের জন্য আবেদন করেন। রপ্তানিমুখী কারখানা করার উদ্দেশ্যে 500 একর জমি চান মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে। এবারও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দ্বারস্থ হন তিনি। গত বছর 200 একর জমি অনুমোদন করে বেজা। মূল্য বাবদ 12 কোটি টাকাও দিয়েছেন এস আলম, কিন্তু সরকার পতন হওয়ায়
জমি বরাদ্দের চুক্তি থেমে গেছে। এই ধরনের বাণিজ্য গ্রুপগুলো যদি দুর্নীতির সাথে যুক্ত থাকেন এবং সেই ধরনের অভিযোগ আছে, তো সেই জায়গা থেকে সরাসরি এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী দুদক যারা আছেন তারা পদক্ষেপ নেবেন। বেজা কর্মকর্তারা জানান, যেসব প্রতিষ্ঠান জমি নিয়ে কাজ শুরু করেনি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাতিল হতে পারে চুক্তি। এছাড়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চল সহ দুটি অঞ্চলের সন্তোষজনক অগ্রগতি না হওয়ার কারণ খতিয়ে দেখছে প্রধান উপদেষ্টার দপ্তর। বাতিল হতে পারে এই দুই উদ্যোগ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে বনের জমি দখল করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করে তোলেন আওয়ামী লীগ আমলের আমলা শফিউল আলম। জাতীয় বন নীতিকে উপেক্ষা করে 2017 সালে বনের 155 একর জমি বরাদ্দ নেন সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব। এতদিন এ নিয়ে কোনো আপত্তি না উঠলেও সম্প্রতি জমি ফেরত পেতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন বিভাগ। রামুর খুনিয়াপালং এলাকার এই প্রাকৃতিক বনের দায়িত্বে বন বিভাগ। স্থানীয় উপকারভোগী ছাড়াও নিয়মিত পাহারা দেন বন কর্মীরা। তবে এত কিছুর পরও এই বনের ভেতরে গড়ে উঠেছে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি। 2017 সালের শেষ দিকে মুক্তিযুদ্ধে শহীদ ভাইয়ের নামে সংরক্ষিত বনের জমি বরাদ্দ নেন আওয়ামী লীগ সরকারের আমলা শফিউল আলম। 155 একর জমির উপর গড়ে তোলেন কারিগরি প্রশিক্ষণ একাডেমি। আগে ছিল এটা হইলো বড় সরকারি বাগান ছিল, মানে 92 বাগান হতো, সরকারি বাগান ছিল। এখন গাছ গুছলা খাইটা একটা প্রতিষ্ঠানগুলি করছে। গাছ কাটি ফেলে প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি হয়েছে জানিয়ে এটি বনের জমি কিনা সেই বিষয়ে কিছু না জানার দাবি সংশ্লিষ্টদের। এখানে আমাদের দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এবং খতিয়ান আছে আমাদের এই প্রতিষ্ঠানে। এর আগে কিছু আমরা বলতে পারবো না, আমরা সব প্রত্যেকে দেখতেছি এখানে সবকিছু এখন যেরকম আছে ওইরকম, আর কাগজপত্র তো আছেই। জমি বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে বলছেন বন কর্মকর্তারা। এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক সরাসরি এটাকে ওই একাডেমি নামে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এইটা সরাসরি দেওয়া যায় না, কারণ এটা বন বিভাগের রক্ষিত বনভূমি। এটাকে আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এটাকে দিতে হয়। বনের জমি দখলমুক্ত করে দখলকারীদের আইনের আওতায় আনার তাগিদ পরিবেশ কর্মীদের। এভাবে যদি সরকারি প্রভাবশালী আমরা প্রভাব খাটিয়ে যদি বনের ভূমি দখল করে, তাহলে অচিরে বনভূমি কমে আসবে এবং বনভিত্তিক স্থাপনা নির্মাণ করা এটি একটি মারাত্মক অপরাধ। আমরা দাবি করছি এটি অতি দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলা হোক এবং বনের জমি বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হোক। 2015 সালের অক্টোবর থেকে 2019 সালের অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব ছিলেন শফিউল আলম। তার বিরুদ্ধে অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা। এখনও কোনো অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। সকাল 8টার পর থেকে বিভিন্ন কারখানায় শুরু হয়েছে উৎপাদন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে সেনা টহল। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশও। গত কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া গাজীপুরের শিল্পাঞ্চলে। আলোচনাতে সাভার ও গাজীপুর থেকে আছেন সহকর্মীরা। শুরুতে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারের সকল কারখানায় পুরোদমে চালু হয়েছে কিনা, কোনো শ্রমিক অসন্তোষ আজকে কি আছে? দেখুন, আপনি জানেন যে সাভার শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলোতে সকাল 8টা থেকে উৎপাদন শুরু হয় এবং সেই 8টার আগে কিন্তু শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত পুলিশ, শ্রমিক নেতা এবং শ্রমিকদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে সাভার শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে, সবগুলোতে আজকে সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে এবং স্বাভাবিক দিনের মতো এই কারখানাগুলোতে শ্রমিকরা প্রবেশ করেছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এবং সকালে আমরাও সরজমিনে দেখতে পেয়েছি শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে। অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত সাভার, আশুলিয়া শিল্পাঞ্চলের কোনো শিল্প কারখানাতে শ্রমিক অসন্তোষের খবর আমরা পাইনি।
এছাড়া গত কয়েকদিন ধরে আরও একটি বিষয় নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল, সেটি হচ্ছে যে এই সাভার শিল্পাঞ্চলে চাকরি প্রত্যাশীরা তাদের একটি গ্রুপ বিভিন্ন কলকারখানার সামনে গিয়ে তারা চাকরির জন্য তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন। আমরা কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত সেই চাকরি প্রত্যাশীও কাউকে এই শিল্প কারখানার সামনে দেখতে পাইনি। এবং নিরাপত্তার কথা যদি আমি একটু বলি, নিরাপত্তার জন্য কিন্তু শিল্প পুলিশ, থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের টহল অব্যাহত রেখেছে এবং বিভিন্ন কারখানার সামনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখতে দেখেছি। এছাড়া কারখানার পক্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় তাদের যে নিরাপত্তা কর্মী ছিল, সেই নিরাপত্তা কর্মীদের কিন্তু তাদেরও নিরাপত্তার বিষয়টি বৃদ্ধি করেছে। আমরা দেখতে পেয়েছি অনেক কারখানার সামনে স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু শিল্প কারখানাগুলোর রক্ষার স্বার্থে তারাও শিল্প কারখানার সামনে অবস্থান নিয়ে তারা যে কোনো ধরনের ভাঙচুর বা যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে। সব মিলে যদি বলি, সকাল থেকে এখন পর্যন্ত সাভার আসলে আর কোথাও আমরা শ্রমিক অসন্তোষ এবং কর্মবিরতির খবর পাইনি। রুবেল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার গাজীপুরের পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের কারখানাগুলোয় সব শ্রমিক কাজে যোগ দিয়েছেন কিনা, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে নেওয়া হচ্ছে, সে বিষয়টিও জানাবেন। দেখুন, আমি শিল্প পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গাজীপুরে 2000-এরও বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং বেশিরভাগ কারখানা আজকে খোলা রয়েছে এবং সকাল 8টা থেকে কিন্তু তাদের যে কর্মচাঞ্চল্য সেটি শুরু হয়েছে এবং শ্রমিকরা এর আগে দলে দলে কারখানায় প্রবেশ করেছেন এবং কারখানার যে নিরাপত্তার নিজস্ব কর্মী রয়েছে তারা সতর্ক অবস্থানে আছেন এবং শ্রমিকদেরকে কাজ দেখিয়ে তাদেরকে কিন্তু ভিতরে নিচ্ছেন। এবং এখন আমরা যে খবরটি পেয়েছি যে গাজীপুরে নাওজোর এলাকায় একটি কারখানায় লাঠিসোঁটা নিয়ে কয়েকজন মানুষ নামার চেষ্টা করেছিল, তখন সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে তাৎক্ষণিক সেখান থেকে সরিয়েছেন এবং এখন কিন্তু গাজীপুরের পুরো পরিস্থিতি শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে। এবং শিল্প পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের অতিরিক্ত শিল্প পুলিশের সদস্য ছাড়াও জেলা পুলিশ এবং মহানগর পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া বিজিবির টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে এবং তিনি বলছেন যে নাশকতাকারী যারাই থাকুক না কেন তাদের চিহ্নিত করে তারা কোনো এক্ষেত্রে কোনো ছাড় দিবেন না। এবং আপনাকে বলে রাখি যে এর মধ্যে গতকাল কিন্তু কোনাবাড়ির বিচিক এলাকা থেকে নিরাপত্তা কর্মীকে এই যে গার্মেন্টসের যে অস্থিতিশীল অবস্থা সেই উস্কে দেওয়ার অভিযোগে একজনকে কিন্তু তারা আটক করেছেন এবং এই ধরনের অভিযান কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এবং আজকে যে চিত্রটি আমি এখন দেখতে পাচ্ছি যে গাজীপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। সবগুলো কারখানাতেই সকাল 8টা থেকে কাজ করছেন শ্রমিকরা এবং যে শ্রমিকরা আছেন এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সবাই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তাদের বিভিন্ন যে সেকশন রয়েছে সেই সেকশনগুলোতে কিন্তু পুরোদমে এখন কাজ চলছে। মোটা দাগে বলা চলে যে গাজীপুরের পরিস্থিতি এখন মোটামুটি শান্ত রয়েছে। এছাড়া গত কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছিল দুটি ভাগে, একটি হচ্ছে চাকরি প্রত্যাশী আর একটা ছিল নিয়মিত শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। কিন্তু এখন নিয়মিত শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কোনো আন্দোলন এখন পর্যন্ত আমরা খবর পাইনি। তবে চাকরি প্রত্যাশী লোকজন কিন্তু এখনো বিভিন্ন কারখানায় গিয়ে ভিড় করছেন এবং তারা চাকরি আশা করে তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলনে নামার চেষ্টা করছেন। এই ছিল গাজীপুরের শিল্প খাতের সর্বশেষ পরিস্থিতির খবর। সাভার এবং গাজীপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে দ্রুত আইসিটি ক্যাডার বাস্তবায়নের দাবি জানিয়েছে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম। তাদের অভিযোগ, একটি মহল নিজেদের স্বার্থে আইসিটির জন্য পৃথক ক্যাডার বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে একথা জানান আইসিটি ডিভিশনের কর্মকর্তারা। ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের নামে আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছে নানা প্রকল্প, খোলা হয় বিভিন্ন সংস্থা, কিন্তু অভিযোগ আছে তথ্য প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ মানুষদের জায়গা হতো না সেসব খাতে। ফলে সরকারি চাকরিতে আগ্রহ হারান এই বিষয়ে শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, আইসিটি গ্র্যাজুয়েট কর্মকর্তা থাকা সত্ত্বেও থার্ড পার্টির মাধ্যমে কাজ করাতে বড় অঙ্কের টাকা খরচ করত মন্ত্রণালয়। এক্ষেত্রে এটুআইয়ের মতো সংস্থাগুলো হয়ে ওঠে সরকারের আধিপত্যের অন্যতম হাতিয়ার। ফলে সাইবার খাতে ঝুঁকি ও খরচ উভয়ই বেড়েছে। সরকারের পয়সায় যে এটুআই যে সিস্টেমগুলো ডেভেলপ করেছে সেই সিস্টেমগুলো এখন এটুআই এর মানে এজেন্সি একটা বেসরকারি এজেন্সির হাতে কিন্তু এখন এই সমস্ত সরকারের যে মেধাস্বত্ব, এই মেধাস্বত্ব নিয়ে তারা আবার ব্যবসার মতো করে এটা পরিচালনা করবে।
আইসিটি অফিসার্স ফোরাম বলছে, দেশে আইসিটি অধিদপ্তরে 2000 কর্মকর্তা থাকলেও তাদের নীতি নির্ধারণী পর্যায়ে রাখা হয় না। বিশেষ কতিপয় আমলা তাদের সুবিধার্থে, তাদের কি সুবিধা আসলে? তাদের সুবিধা হচ্ছে যে আমাদের যে কনসালটেন্ট যারা আছে, কনসালটেন্টের মাধ্যমে যদি কোনো কাজ করানো হয়, প্রজেক্ট বাস্তবায়ন করা হয়, তাহলে একই কাজ 2বার 3বার করাতে পারে, একই টাকা বারবার নিতে পারে। আইসিটি সচিবের স্বাক্ষর নিয়ে ক্যাডার বাস্তবায়নে 15 আগস্ট প্রধান উপদেষ্টা বরাবর একটি প্রস্তাব পাঠানো হলেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই বলছে আইসিটি অফিসার্স ফোরাম। উপদেষ্টা মহোদয় আইসিটি ক্যাডারের প্রতি আন্তরিক হওয়া সত্ত্বেও গত 20 দিনেও প্রস্তাবটি আইসিটি ডিভিশন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর না যাওয়া কতিপয় আমলা ও গোষ্ঠী বিশেষের অনীহা বলে আমরা মনে করি। আইসিটি ক্যাডার বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি এ খাতের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও দাবি সংশ্লিষ্টদের। আইসিটি সিকিউরিটি আছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা ও টানা বৃষ্টিতে চট্টগ্রামে অন্তত 70 কিলোমিটার সড়ক বেহাল। ছোট বড় গর্তের কারণে নষ্ট হচ্ছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, হামজারবাগ, বিমানবন্দর সড়ক, অক্সিজেন সড়ক সহ নানা সড়ক ক্ষতিগ্রস্ত হয়। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন মেরামত না করার কারণে বেহাল সড়ক, দুর্ঘটনার শঙ্কায় চালকরা। আমার অনেক টাকা খরচ হয়েছে, গাড়িটা চাল হয়ে গেছে, চাক্কা এগুলো ঠিক করেছে, যে রাস্তা এই অবস্থা আজকে 3 থেকে 4 মাস ধরে। ফ্লাইওভার করার পর থেকে এই রাস্তাটা এই পাশে ঠিক করে নাই, এখন পর্যন্ত ভাঙা। এখানে বৃষ্টি হইলে যত পানি ওঠে এখানে শত শত গাড়ি নষ্ট হয়। আমরা সারাক্ষণই ভয়ে থাকি কখন গাড়িটা উল্টে যায়। ইতিমধ্যে কয়েকটি গাড়ি উল্টেছে। ভুক্তভোগীরা বলছেন, সড়কে ছোট বড় গর্তের কারণে নষ্ট হচ্ছে যানবাহন, গাড়ি মেরামতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। দ্রুত সড়ক মেরামতের দাবি সংশ্লিষ্টদের। এখন কোনো যথাযথ কর্তৃপক্ষ নাই যে আমরা তাদের কাছে বিচার দিব। এখন আমরা সংশ্লিষ্ট যারা এটার সাথে সংযুক্ত সকলের কাছে অনুরোধ করব যেন মহাসড়কগুলো খুব দ্রুত সময়ের মধ্যে যেন নিরাপদ করে। নগরীর সড়ক সংস্কারে 7 বছরে ব্যয় হয়েছে 2,500 কোটি টাকা। প্রায় 70-80 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আগামী আশা করছি যদি বৃষ্টি না হয়, আগামী 2 সপ্তাহের মধ্যে হয়তো আমরা এগুলা মোটামুটি রিপেয়ার কাজটা করতে পারবো। অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের কারণে বিপুল ব্যয়েও পুরোপুরি সুফল পাচ্ছে না নগরবাসী। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নোয়াখালীর বন্যা কবলিত এলাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে নৌকা, মাঝিরা ভাড়াও নিচ্ছে বেশি। এতে ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন পানিবন্দীরা। রোজান সরবরাহের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। নোয়াখালীতে 3 সপ্তাহ ধরে পানিবন্দী 17 লাখ মানুষ। ডুবে আছে 8 উপজেলার গ্রাম ও শহরের কাঁচা পাকা সড়ক। নৌকা ছাড়া কোথাও বের হওয়ার উপায় নেই। এমন পরিস্থিতিতে জেলা জুড়ে নৌকার কদর বেড়েছে। বাইরের জেলা থেকে নৌকা এনে বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। কাঠের তৈরি ছোট একটি নৌকার দাম 5 থেকে 6,000 টাকা। গত 50 বছর এইদিকে নৌকা আসছিল না, আর নৌকার চলটা বেশি হয়ে গেছে। পানিকান্দি বাড়ি জানে থেকে নৌকার চলটা বেশি হয়ে গেছে। এখন আমাদের যে অবস্থা, নৌকা কিনতে পারছি, নৌকার দামও বাড়তি, কখন আমাদের রুজি রোজাও গেছে বন্ধই। স্থানীয় ও স্বেচ্ছাসেবীদের অভিযোগ, নৌকার দাম ও ভাড়া বেশি, এতে ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যদিও এমন অভিযোগ মানতে নারাজ মাঝিরা। যান্ত্রিক বা আলাদা খরচ করি সেগুলো, তো সেক্ষেত্রে তারা যদি 500 টাকাও ধরে, আমরা মনে করি ইন দিস ক্রাইসিস মুভমেন্ট ইট ইজ নট এলিজিবল। এই বন্যাতে নোয়াখালীর যে স্পেশালি বেগমবন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন যারা কাজ করছে তাদের সবাইকে একমাত্র নৌকার উপরেও কিন্তু নির্ভর করতে হচ্ছে। ধরেন এখানে রেললাইন পর্যন্ত 300 টাকা, আর মানুষ 6,500 টাকা চাইছে, বেশি কিছু চাইছি না, সীমিতের ভিতরে আছে সবগুলো। এ অবস্থায় বিত্তবানদের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য নৌকা সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। অনেক এলাকায় এত বেশি পানি, নৌকা নেই। নৌকা সংগ্রহ আমরা কিছু করেছি, কিন্তু প্রথম দিকে আমাদের নৌকা ছিল না। এখন আমাদের প্রচুর নৌকা দরকার। আমাদের বিভিন্ন জায়গায় আমরা বলেছি আমরা নৌকা চেয়েছি। নৌকা যদি হয় তাহলে আমরা প্রতিটা একেবারে ডুর আমরা যেতে পারবো। জেলার 116টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2 লাখ মানুষ ঠাঁই নিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লায় বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা। হুমকির মুখে পড়েছে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন। বই খাতা, পোশাক সহ শিক্ষা উপকরণ হারিয়ে বিপাকে পড়েছে তারা।
ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানও তাদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফেরাকে বাধাগ্রস্ত করছে। জেলায় ক্ষতিগ্রস্ত 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লায় বন্যার পানি নেমে যাওয়ার পর আরও স্পষ্ট হয়েছে বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি। এর বাইরে নেই শিক্ষা ব্যবস্থাও। 2 সপ্তাহ ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়েছে অনেক শিক্ষার্থীর বই খাতাসহ শিক্ষা উপকরণ। শিক্ষার্থীদের বিপদ এতেই শেষ নয়। দুর্যোগের কারণে পরিবারের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার পথে। অনেকের বই খাতা কাপড় অনেকগুলো ভিজে গেছে বা নদীর স্রোতের সাথে চলে গেছে, ওখান মনে হয় না যে স্কুলে আসার আছে তাদের। বন্যায় অবকাঠামোগত ক্ষতির কারণে এখনই খোলার অবস্থানেই অনেক প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীদের ক্লাস বিমুখ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘরবাড়িতে পানি উঠেছে, এটা তো তারা দেখেছে। এটাতে শিশু মনে কিন্তু একটা বিরাট একটা প্রভাব তৈরি হয়েছে। টিম তৈরি করে করে ওদের বাড়ি বাড়ি যাইতে হবে তাদের মানসিক অবস্থা তৈরি করার জন্য, আর না হয় তাদেরকে স্কুলে আনা সম্ভব না। তবে শিক্ষার্থীরা যেন স্কুল কলেজে ফিরতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। যদি এইরকম কোনো শিক্ষার্থী থাকে যে তার বই পুস্তক নষ্ট হয়েছে অথবা জামা কাপড় অথবা স্কুলের আসার ক্ষেত্রে যদি তাদের কোনো খাদ্যের চাহিদাও যদি পূরণ করতে হয়, সেক্ষেত্রেও আমরা কমিটির মাধ্যমে এটা ব্যবস্থা নিতে পারব। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 104টি প্রাথমিক এবং 205টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, এছাড়াও ক্ষতিগ্রস্ত 123টি মাদ্রাসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।